সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার, অ্যাডভোকেট, বাংলা সুপ্রিম কোর্ট। আমি আজকে আপনাদের ধারণা দিব, যদি কোনো ব্যক্তি নারাজি মামলা আসামি হয়ে যায় তাহলে সে কিভাবে জামিন নেবে। আমি আপনাদেরকে সেই বিষয়ে ধারণা দিব। প্রথমে আমি আপনাদেরকে বলি, যদি কোনো আসামি থানায় আসামি হয়ে যায়, থানায় একটা মামলা হয়েছে, সেই থানার মামলার আসামি হয়ে যায়, তাহলে তাকে আগে খোঁজখবর নিতে হবে। যে কোনোভাবে খোঁজখবর নিতে হবে। খোঁজখবর নিয়ে আপনার কাগজগুলো উঠাতে হবে। উঠানোর পরে যদি আপনি অ্যারেস্ট হয়ে যান তাহলে এক ধরনের পদ্ধতি, আর যদি আপনি অ্যারেস্ট না হন তাহলে অন্য ধরনের পদ্ধতি। তাহলে আমি ধরে নিলাম আপনি অ্যারেস্ট হয়ে গেছেন, আপনি হয়তো জানেন না, অ্যারেস্ট হয়ে গেছেন। অ্যারেস্ট হওয়ার পরে আপনাকে প্রথম থানায় নিয়ে আসবে। থানায় নিয়ে আসার পরে আপনাকে ওখান থানা থেকে কোর্টে আনবে। কোর্টে আনার পরে আপনার একজন বিজ্ঞানীজীবীর কাছে আপনার যেতে হবে। আসামির যদি কোনো আত্মীয়স্বজন থেকে থাকে, অথবা মা বা ভাই বোন, যে কেউ আত্মীয়, একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন। সেই বিজ্ঞ আইনজীবী আপনার যেতে হবে। বিজ্ঞ আইনজীবী কোর্টে গিয়ে আমরা কপিটা উঠাবেন। কপি উঠানোর পরে সব কিছু দেখবেন, তাকে কোন মামলায় কিভাবে অভিযুক্ত করছে সব কিছু দেখবেন। দেখার পরে উনি তখন একটা জামিনের দরখাস্ত লিখবেন। সব কিছু দেখে জামিনের দরখাস্ত লিখে, যদি জামিন ম্যাজিস্ট্রেট কোর্টে দেওয়ার মতো হয়, হয়তো জামিন ওখান থেকে পেতে পারে। আর যদি জামিন ওখান থেকে না হয় তাহলে আসামি চলে যাবে জেলখানায়, সিডাব্লিউ মূলে জেলখানায়। জেলখানায় চলে গেল। এদিকে যদি আপনার লয়ার মনে করে যে না, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিনটা হবে, তাহলে আপনার ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য অপেক্ষা করবে। জামিন চাইবে, একবার দুইবার তিনবার এভাবে চাইতে পারে। যদি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিনটা না হয়, তাহলে যদি মনে করে যে না, ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হবে না, তাহলে উনি উপর কোর্টে যেতে পারে, জজ কোর্ট নিয়ে যেতে পারে। ওইটাকে বলে সিআরপিএস, মিস কেস বলে। মিস কেস আকারে আপনারা জজ কোর্টে নিয়ে যেতে পারে মামলাটা। জজ কোর্টে যদি আপনার নিয়ে যায়, হয়তো ওখানে আপনার মামলা ওখান থেকে জামিন হতে পারে, জজ কোর্ট থেকে। আর যদি জজ কোর্ট থেকে যদি জামিন না হয়, তাহলে আপনারা যেতে পারেন, একটা পথ আছে, হাইকোর্ট যেতে পারেন। এক্ষেত্রে আপনার যদি নারীর মামলায় আসামি হয়ে যান, তাহলে এদের একটা পথ। আবার নারীর মামলার কিন্তু আসামি হয় বা ভিন্নভাবেই। কোনো একটা মানুষ, হয়তো আপনার স্ত্রী হতে পারে। আপনার স্ত্রী যদি নারী শিশু কোর্টে এসে যদি কোর্টের মামলা করে, তাহলে সেই কোর্টের মামলাতে আপনার প্রথমে দিবে একটা ইনকোয়ারি। সেই ইনকোয়ারি হতে পারে ডিবিতে, সেই ইনকোয়ারি হতে পারে পিবিআইতে, সেই ইনকোয়ারি হতে পারে থানায়। তাহলে আবার একটা জুডিশিয়াল ইনকোয়ারিও আছে। যদি আপনার থানায় ইনকোয়ারি দেয়, অর্থাৎ তদন্ত দেয়, তাহলে এখান থেকে কোর্ট থেকে একটা আদেশ যাবে থানায়, থানার ওসির কাছে যাবে। সেই ওসি একটা সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দিবে মামলাটা তদন্ত করার জন্য। তখন সাব ইন্সপেক্টর দুই পক্ষকে ডাকাবে। ডাকানোর পরে যদি আপনার পক্ষ আপনি যদি নির্দোষ হন, আপনার কাছে যদি এই ধরনের এভিডেন্স থেকে থাকে, ডকুমেন্টস থেকে থাকে, তাহলে আপনার সব ডকুমেন্টস নিয়ে, সব সাক্ষী নিয়ে আপনি যার কাছে তদন্ত দিয়েছে সাব ইন্সপেক্টর, তার কাছে যদি সে ডাকে, তার কাছে যাবেন। আপনার যত প্রকারের ডকুমেন্টস আছে সব কিছু নিয়ে আপনি তার কাছে গেলেন, যার তারা বলবেন, সব কিছু দেখাবেন, সব কিছু বলবেন। বলার পরে সে যদি প্রয়োজন মনে করে আপনার বিরুদ্ধে, কিন্তু তারা যে এলিগেশন আনছে, যে অভিযোগ আনছে, সেখান থেকে আপনাকে বাদ দিয়ে, সে অভিযোগ থেকে বাদ দিয়ে আপনাকে নির্দোষ হিসাবে কোর্ট একটা নোটিশ পাঠাতে পারে, একটা তদন্ত রিপোর্ট পাঠাতে পারে। তবে হ্যাঁ, তার আগে আপনাকে যেমন সব কিছু শেয়ার করার জন্য সুযোগ দিবে, আবার বাদী পক্ষকে ডাকাবে। বাদী যদি তার আপনার বিরুদ্ধে সে যদি এভিডেন্স দেখাতে পারে, ডকুমেন্টস দেখাতে পারে, তাহলে কিন্তু আপনি ফেঁসে গেলেন। তখন আপনার বিপক্ষে রিপোর্ট চলে আসবে, তদন্ত রিপোর্ট। এখানে আপনি যদি নির্দোষ হন, তাহলে নির্দোষ, এটা যত প্রকার ডকুমেন্টস আছে, সব ডকুমেন্টস নিয়ে, যত সাক্ষী আছে সব সাক্ষী নিয়ে আপনি সম্পূর্ণ যত প্রকারের ডকুমেন্টস সব কিছু নিয়ে, সম্পূর্ণ শক্তি নিয়ে আপনি যে তদন্ত অফিসার, তার কাছে গিয়ে সব কিছু খুলে বললেন, সব কিছু দেখালেন, সব এভিডেন্স দেখালেন, ডকুমেন্টস দেখালেন, আপনার সপক্ষে যা যা আছে দেখানোর পরে প্রমাণ করতে হবে যে আপনি নির্দোষ।
তাহলে যদি উনি মনে করে আপনি নির্দোষ, তাহলে একটা ফাইনাল রিপোর্ট দিয়ে দিবে আপনি নির্দোষ। তখন যদি ফাইনাল রিপোর্ট এখানে চলে আসে, তাহলে মামলা হয়তো ওখানে বাদীপক্ষ নারাজ দিতে পারে। যদি রিপোর্টটা আপনার পক্ষে আসে, বাদীপক্ষকে নারাজ দিতে পারে, তখন হয়তো অন্য সংস্থার কাছে যেতে পারে। তখন উনি সেমভাবে তদন্ত করবে। আপনাকে কিন্তু ঠিক সেমভাবেই একইভাবে আপনাকে কিন্তু সব কিছু নিয়ে, যত প্রকারের ডকুমেন্টস আছে সব কিছু নিয়ে, সেকেন্ড ব্যক্তি যার কাছে নারাজ দেওয়ার পরে আরেকজনের কাছে যে তদন্ত করতে দিল, তার কাছে আবার দেখাইতে হবে আপনাকে। আর যদি আপনার বিপক্ষে রিপোর্ট আসে, তাহলে আপনাকে কিন্তু কোর্টে এসে রিপোর্ট আসার পরে কোর্টে বাদীপক্ষ ওয়ারেন্ট চাইতে পারে। যদি ওয়ারেন্ট হয়ে যায় আপনার নামে, তখন আপনার কিন্তু এখানে করণীয় মামলায় পার্টিসিপেট করতে হবে। আসামি ওয়ারেন্ট হয়ে গেলে আপনার তখন দুই দিকে পথ খোলা থাকবে আপনি নিজে সেভের জন্য। একটা হচ্ছে মামলা হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে পারেন, যেটা আমি করে থাকি, আমি পরামর্শ দিয়ে থাকি। যেহেতু আমি মামলা হাইকোর্টের একজন নিয়মিত আইনজীবী, আমি যেটা করে থাকি, আমি লোয়ার কোর্টে না গিয়ে মামলা হাইকোর্ট থেকে আগাম জামিন করাই, তারপরে এখানে ফেস করাই, এখান থেকে জামিনটা কন্টিনিউ হয়ে যায়, আর আসামি ছেড়ে যাওয়া লাগে না। আর আপনার আরেকটা হচ্ছে আগাম জামিন যদি না নিতে চান, তাহলে নিচের কোর্টে গিয়ে সারেন্ডার করতে হবে, নারিশ কোর্টে সারেন্ডার করতে হবে। সারেন্ডার করলে আপনাকে 100-তে 90 ভাগ আপনার জেলে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ 90% আপনার জেলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি যদি সারেন্ডার করেন, তাহলে আপনি জামিন তো হইলে ভালো, আর জামিন না হইলে আপনাকে যেতে হবে জেলে। জেলে যাওয়ার পরে আবার আপনার বিজ্ঞ আইনজীবী জামিন চাইবে। জামিন যদি একবার না দিলে দুইবার না তিনবার এভাবে চাইতে পারে। আর যদি উনি মনে করছেন না, মানে এখান থেকে জামিন দিবেন না, তাহলে আমি হাইকোর্ট চলে যাবো, তাহলে ওখান থেকে জামিন না মঞ্জুর করে ওখানে সব কাগজপত্র সার্টিফিকেট কপি উঠাইয়ে হাইকোর্ট চলে গেলো, হাইকোর্ট থেকে জামিনটা নিতে পারে। এটা হচ্ছে নারী মামলার আপনার এটা করণীয়। তাহলে এখানে আমি মূল বিষয়টা কি পাইলাম, একজন আসামি যদি থানা থেকে নারী মামলার আসামি হয়ে যায়, তাহলে তাকে সে যদি অ্যারেস্ট হয়ে যায়, তাহলে তাকে অ্যারেস্ট হওয়ার পরে কোর্টে নিয়ে আসলো, কোর্টে জামিন চাইলো, জামিন না দিলে তাহলে তারা জেলে ভাড়া দিল। তারপরে পরবর্তী জামিন চাইলো, জামিন না দিলে জজ কোর্টে আসতে পারে, জজ কোর্ট নাহলে হাইকোর্টে আসার সুযোগ আছে। এটা একটা বিষয় গেল। আবার যদি মামলাটা নারী শিশু কোর্টে হয়, তাহলে ওখানে নারী শিশু কোর্টে মামলা হওয়ার পরে তদন্ত দিবে। সেটা ডিবিতেও হতে পারে তদন্ত, সেটা সিআইডিতেও হতে পারে, সেটা ফিবিআইতে হতে পারে, থানায়ও হতে পারে, আবার জুডিশিয়াল ইনকোয়ারি হতে পারে। জুডিশিয়াল ইনকোয়ারিটা কি? জুডিশিয়াল ইনকোয়ারি হচ্ছে একটা মানে ম্যাজিস্ট্রেট দিয়ে সব সাক্ষীদেরকে, বাদীপক্ষের সব সাক্ষীদেরকে নিয়ে ডেকে উনি সাক্ষী সবগুলো শুনবে। শোনার পরে যদি অভিযোগটা পজিটিভ মনে হয়, না ঠিক মানে সত্য মনে হয়, সঠিক মনে হয়, তখন উনি একটা রিপোর্ট দিবে জজের কাছে, নারী শিশু জজের কাছে, হ্যাঁ এটা সত্য। তখন উনি আমলে নিয়ে এটা ওয়ারেন্ট দিতে পারে আসামির বিরুদ্ধে। আর যদি উনি রিপোর্ট যদি মিথ্যা দেয়, এটা সত্য নয়, তখন কিন্তু মামলা ওখানে খারিজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে এখানে যদি কোর্ট থেকে মামলাটা যদি হয়, তাহলে সেটা ইনকোয়ারি একটা টিমকে দিবে, সেটা থানায় অথবা ডিবিতে অথবা যে কোনো এক জায়গায় দিতে পারে, যে কোনো আইন সংস্থার কাছে দিতে পারে। তো আমি ধরে নিলাম থানায় একজনকে দিল, একজন থানায় ওসিকে দিয়ে ওসির কাছে নোটিশ পাঠাবে, সেই ওসি একজন সাব ইন্সপেক্টর দায়িত্ব দিবে, সেই সাব ইন্সপেক্টর দুই পক্ষকে ডাকাবে, ডাকানোর পরে একটা রিপোর্ট দিবে। যদি আসামির বিপক্ষে যায় রিপোর্ট, তাহলে ওয়ারেন্ট হয়ে যাবে। ওয়ারেন্ট হওয়ার পরে তারপরে সেই আসামি যদি বুঝতে পারে তার ওয়ারেন্ট হয়ে গেছে, তখন সে মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে পারে অথবা নিচের কোর্টে সারেন্ডার করতে পারে। তবে এক্ষেত্রে যদি আমার পরামর্শ চাই, তাহলে অবশ্যই আমি পরামর্শ দিব মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে তারপর নিচের কোর্টে সারেন্ডার করার জন্য। মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে যদি নিচের কোর্টে আসে, তাহলে অবশ্যই 95% জামিন আপনাকে দিয়ে দিবে, যেহেতু মহামান্য হাইকোর্টের বিচারপতি আপনাকে জামিন দিছে। তো এখানে আপনার মাথায় রাখতে হবে, যদি লোয়ার কোর্টে নারী শিশু কোর্টে মামলা হওয়ার পর যদি ওয়ারেন্ট হয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা যাবেন আগাম জামিনের জন্য। আগাম জামিন নিয়ে এসে পরে এখানে সারেন্ডার করবেন। আর যদি থানায় মামলা হইলে তাও আপনারা আগাম জামিন নিতে পারবেন, আগাম জামিন নিয়ে তার এখানে সারেন্ডার করবেন। তো নারী মামলা কিন্তু বিভিন্নভাবে হয়। নারী মামলা যদি আপনি মিথ্যা মামলা আসামি হয়ে যান, তাহলে পরবর্তীতে এসে আপনি মহামান্য হাইকোর্ট থেকে এটা মামলায় স্থগিত করতে পারবেন, যদি মিথ্যা মামলা আসামি হয়ে যায়, যদি আপনার ডকুমেন্টস থেকে থাকে।
তো নারী মামলাটার ব্যাপারে আমি আপনাদেরকে দুই ধরনের বর্ণনা দিলাম। একটা হচ্ছে থানায় মামলা হতে পারে, একটা কোর্টে মামলা হতে পারে। কোর্টে মামলায়ও তদন্ত হতে পারে, আর থানা মামলা হলে সরাসরি আপনাকে গ্রেপ্তার করতে পারে। তো দুই ধরনের বর্ণনা দিলাম। যদি মামলা কোনো কারণে আপনি গ্রেপ্তার না হন, তাহলে আমার পরামর্শ থাকবে আপনি যদি ওয়ারেন্ট হয়ে যায়, থানায় মামলা হলে সাথে সাথে আপনি মামলা হাইকোর্ট থেকে আগাম জামিন নেবেন। আর যদি কোর্টে মামলা হওয়ার পরে যদি ওয়ারেন্ট হয়ে যায়, তাহলে আপনি মামলা হাইকোর্ট থেকে আগাম জামিন নেবেন, নিলে আপনি সেভে থাকবেন। আর যদি এখানে নিচ থেকে যদি লোয়ার করতে জামিন নিতে চাইলে আপনাকে জেলে যেতে হবে। এই হচ্ছে পার্থক্য। তো আশা করি আপনারা নারী মামলা সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। যদি আইন সম্পর্কিত কোনো পরামর্শ আমার কাছে নিতে চান, তাহলে নিচে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা সবাই ফোন দিতে পারেন। যদি ফোন রিসিভ করতে না পারি, আমি যেহেতু নিয়মিত আইনজীবী, কোর্টে থাকলে আমি ফোন রিসিভ করা যায় না, পরে ফোন দিবেন। তো আমি আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর আইনগত যে কোনো বিষয়ে আমার কাছে যদি আপনার পরামর্শ চান, আমি আপনাদের সহযোগিতা করব। আমি যেহেতু নিয়মিত আইনজীবী, আমার কাছে আসলেও আমি সহযোগিতা করতে পারবো। তো আমি আর দীর্ঘায়িত করলাম না আমার ভিডিওটা। আপনাদের আমার অ্যাডভোকেট আমার ল চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না, দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন, আর ফার্স্ট থেকে বেল আইকনটা ক্লিক করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। আর আমার অ্যাডভোকেট আনোয়ার ল চ্যানেল একটা ফেসবুক পেজ আছে, সবাই দয়া করে লাইক দিয়ে ফলোয়ার হবেন। আমি আমার ভিডিও দীর্ঘায়িত করলাম না, এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।